হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? রেসপন্স করো। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, রেসপন্স করতে বলছি তো। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাস শুরু করছি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পড়তেছি। অণুজীব অধ্যায়ের নাম। আমাদের আজকের আলোচ্য বিষয় ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি দুইটা আমরা পড়বো, একটা লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র পড়বো। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়বো, আর কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা পড়বো। তো প্রথমে আমরা আসি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। এদের সংখ্যা, আমরা এদেরকে সংখ্যা বৃদ্ধি বলছি, তার পিছনে কারণটা হলো কি, যে একটি পরিপূর্ণ ভাইরাস কখনো পূর্বস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হয় না। এছাড়া ভাইরাস অকোষীয়, তাই নতুন ভাইরাস সৃষ্টির প্রক্রিয়াকে জীবনচক্র বলা হয় না, বলা হয় সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। যেহেতু আমরা যখন এই বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি যখন আমরা লাইটিং চক্র পড়বো, তখন ওখানে আমরা দেখব যে একটা ভাইরাসের দেহ থেকে সরাসরি কোনো ভাইরাস উৎপন্ন হচ্ছে না। হ্যাঁ, ভাইরাস নতুন ভাইরাস তৈরি হচ্ছে, সেই নতুন ভাইরাস অন্য কোনো পোষক দেহকে ব্যবহার করে তৈরি হচ্ছে। এই জন্য আমরা এটাকে সংখ্যা বৃদ্ধি বলবো। তো লাইটিক চক্র, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিতরণ ঘটিয়ে নির্গত হয়, তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে। টি সিরিজভুক্ত ফাজে অর্থাৎ T2, T4, T6 ইত্যাদি ভাইরাসে লাইটিক চক্র ঘটে। তাই এমন প্রকৃতির ফাজকে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলে। কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে লাইসিস বলে বা বিগলন বলে। এখানে কোষ প্রাচীর বিগলিত হবে ব্যাকটেরিয়া। এবার আমরা আসবো লাইটিক চক্র। ই কোলাই, আর পূর্ণরূপ হলো এসচেরিচিয়া কোলাই। এসচেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া কোষে T2 ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র নিম্নলিখিত ধাপ সমূহে সংঘটিত হয়। তাহলে প্রথম ধাপটার নাম সংযুক্তি। এক্ষেত্রে কি হয়, যে ভাইরাস মানে T2 ব্যাকটেরিওফাজ ই কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর ব্যাকটেরিয়ামের কোষপ্রাচীরে থাকা রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে ফাজ ক্যাপসিডের স্পর্শক তন্তুর প্রোটিনের রাসায়নিক ক্রিয়া ঘটে। এর ফলে ব্যাকটেরিয়ার প্রাচীরে T2 ফাজ দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায় এবং আক্রমণের সূচনা করে। আমরা যদি ছবিটা দেখি, তাহলে এই যে 1 নম্বর ধাপ, এই আয়তাকার অংশটা হলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, আর বাইরে হলো ভাইরাসটা সংযুক্ত হয়ে আছে। তাহলে আমরা প্রথমে কি বললাম, যে T2 ব্যাকটেরিওফাজ, তার যে স্পর্শক তন্তুর মধ্যে যে প্রোটিন আছে, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে রিসেপ্টর সাইটে একটা প্রোটিন আছে, এই দুই প্রোটিন বাইন্ড হয়, যার ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে ভাইরাস দৃঢ়ভাবে সংযুক্ত করে এবং এবং আক্রমণের সূচনা ঘটায়। তাহলে আমরা 1 নম্বর অংশটা কি সবাই বুঝতে পেরেছি, কিভাবে ভাইরাস ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে সংযুক্ত হলো? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স জি করো। স্যার। এবার 2 নম্বরে আসছি আমরা। 2 নম্বর স্টেপ আমরা এখানেই বুঝাই দিই। 2 নম্বর স্টেপটা হলো, এবার কি করবে ভাইরাস, যে ভাইরাস তার দণ্ডাকৃতির লেজটাকে সংকুচিত করে, আর সংকুচিত করার পরে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে একটা ছিদ্র তৈরি করে, আর এই ছিদ্রের ভিতর দিয়ে ভাইরাসে থাকার যে ডিএনএ, সেই ডিএনএ কে ছিদ্রের ভিতর দিয়ে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। এইভাবে শূন্য ফাজ দেহটা বা ক্যাপসিডটা বাইরে থেকে যায়, কিন্তু ভাইরাস তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। এইভাবে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করে। আমরা 2 নম্বর স্টেপটা বুঝিয়ে দিলাম। আমরা কি বললাম, ব্যাকটেরিয়া ফাজের দণ্ডাকৃতির লেজটি সংকুচিত হয়ে
বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সমগ্র স্থানে প্রাচীরে ছিদ্র তৈরি করে এবং ফার্স্ট ডিএনএ কে ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে দেয়, যার ফলে শূন্য প্রোটিন আবরণটি বাইরেই থেকে যায়। এবার আমরা আসবো 3 নম্বর স্টেপ, প্রতিলিপন। ফার্স্ট ডিএনএ পোষক কোষের ভেতরের নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে। এই আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফার্স্ট এমআরএনএ তৈরি করে। ফার্স্ট এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে। একটা বিশেষ প্রোটিন ইকোলাইয়ের ডিএনএ কে খণ্ড বিখণ্ড করে নষ্ট করে দেয়। ফার্স্ট ডিএনএ ইকোলাই কোষের বিগুড়িত ডিএনএ থেকে মুক্ত হওয়া নিউক্লিওটাইড, কোষের রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদির উপর কর্তৃত্ব নেয় এবং নিজের ইচ্ছা মতো নতুন ফার্স্ট ডিএনএ প্রতিলিপন করে নেয় এবং শেষে ফার্স্ট কোড প্রোটিন তৈরি করে। আর এই ফার্স্ট কোড প্রোটিন ভাইরাসের বিভিন্ন অংশ তৈরি করবে, মাথা, লেজ, স্পর্শতন্তু, স্পাইক, বেসপ্লেট ইত্যাদি। আমরা ছবির মাধ্যমে আবার বোঝাই। 3 আর 4 এটা হলো 3 ক আর 3 খ, এটা হলো অনুলিপন। তাহলে আমরা এখানে কি বললাম যে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ভাইরাসের ডিএনএ অলরেডি উপস্থিত। হ্যাঁ, এবার কি হবে যে ভাইরাস ডিএনএ কি করবে, ব্যাকটেরিয়ার ভিতরে থাকা একটা এনজাইম আরএনএ পলিমারেজ এনজাইম একে আকৃষ্ট করে। হ্যাঁ, এবং এই আরএনএ পলিমারেজ এনজাইম যেহেতু নিয়ন্ত্রণে চলে আসে, এরপরে কি হয় যে এই এরা কি করে এখানে এমআরএনএ তৈরি করে। তাহলে ভাইরাস ডিএনএ প্রথমে ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমে থাকা আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে, আর আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় এরা এমআরএনএ তৈরি করে, আর এমআরএনএ প্রোটিন তৈরি হয়, কোড প্রোটিন তৈরি করে। একটা বিশেষ প্রোটিন কি করবে, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ডিএনএটাকে খণ্ড খণ্ড করে দেয় এবং নষ্ট করে দেয়। এরপরে কি হবে যে ফার্স্ট ডিএনএ, হ্যাঁ ফার্স্ট ডিএনএ এই ব্যাকটেরিয়া ডিএনএ কে তো নিয়ন্ত্রণে নিয়েছে, এছাড়াও দেখা যাচ্ছে হলো রাইবোজোম, অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ ইত্যাদির উপরও ভাইরাস ডিএনএ কর্তৃত্ব নেয়। যার ফলে এখন কি হবে, এই খণ্ড খণ্ড ব্যাকটেরিয়া ডিএনএ কে সে ব্যবহার করবে এবং ব্যবহার করে ভাইরাস তার নিজস্ব ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করবে রেপ্লিকেশনের মাধ্যমে। আমরা নিচের ছবিতে সেটা দেখতে পাচ্ছি যে ভাইরাসের ডিএনএ সংখ্যা বেড়ে গেছে। এইভাবে কিন্তু সে রেপ্লিকেশন করে এবং শেষের দিকে কোড প্রোটিন গুলো কি করে, কোড প্রোটিন গুলো ভাইরাসের বিভিন্ন অংশ, মাথা, লেজ, স্পর্শতন্ত্র এগুলো তৈরি করে। তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো অনুলিপন অংশটা? আমরা লাইটিক চক্রের 3 নম্বর ধাপটা বুঝলাম, অনুলিপন। এটা কি সবাই বুঝেছো? রেসপন্স করো। আমরা 3 নম্বর স্টেপটা পড়লাম, হ্যাঁ অনুলিপন, লাইটিক চক্রের অনুলিপন এটা আমরা পড়লাম। সবাই কি বুঝেছো? আচ্ছা, এবার আমরা আসবো 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটা হলো যে 4 নম্বর স্টেপ হলো বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। আমরা কিছুক্ষণ আগে বললাম যে কোড প্রোটিন ভাইরাসের দেহের বিভিন্ন অংশ তৈরি করে রেখেছে। পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফার্স্ট ডিএনএ এক একটি কোড প্রোটিনের মাথার অংশে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে মাথার অংশের সাথে লেজ, লেজের অংশের সাথে শেষ প্রান্তে স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ভাইরাস আত্মপ্রকাশ করে। তাহলে আমরা 4 নম্বর স্টেপে আছি। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি কোড প্রোটিন ভাইরাসের বিভিন্ন দেহাংশ তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এই যে একটা কোড প্রোটিন এটা হলো মাথা, এই মাথার ভিতরে প্রবেশ করবে হলো ভাইরাসের ডিএনএ। এরপরে কি হবে, মাথার সাথে সংযুক্ত হবে লেজ, লম্বা লেজটি, আর লেজের শেষ প্রান্তে সংযুক্ত হবে বেসপ্লেট, বেসপ্লেটের সাথে স্পাইক, স্পর্শক তন্তু, তারপর মাথা আর লেজের সংযোগস্থলে হবে কলার। এভাবে কিন্তু ভাইরাস বিভিন্ন দেহাংশকে একত্রিত করবে এবং এটা পূর্ণাঙ্গ ভাইরাস হিসেবে আত্মপ্রকাশ করবে। 5 নম্বর স্টেপটা হলো বিদীর্ণ বিদীর্ণ করা বা নতুন ভাইরাসের মুক্তি। তাহলে এখানে কি হবে যে পোষক কোষের অভ্যন্তরে অসংখ্য ভাইরাস তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এর ফলে এরা কি করবে, একটা এনজাইম তৈরি করে। এই এনজাইমের কার্যকারিতায় পোষক কোষের কোষপ্রাচীরকে বিদীর্ণ করে এবং নতুন সৃষ্ট ব্যাকটেরিওফাজ বাইরে মুক্তভাবে বের হয়ে আসে। আর মুক্ত হওয়া প্রতিটি ভাঁজ একটা নতুন ইকোলাই ব্যাকটেরিয়ামকে আক্রমণ করতে সক্ষম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর স্টেপ। তাহলে এই নতুন ভাইরাস যখন তৈরি হয়ে যায়, নতুন ভাইরাসগুলো এক ধরনের এনজাইম সৃষ্টি করে, আর এই এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে নষ্ট করে দেয় বা বিগলিত করে দেয়, আর যার ফলে কোষপ্রাচীর ফেটে যায়, ভেতরের থাকা ভাইরাসগুলো বাইরে মুক্ত হয়। নতুন বের হওয়া ভাইরাসগুলো আবার কি করবে, একটা সুস্থ ব্যাকটেরিয়ামকে আক্রান্ত করবে এবং এই লাইটিক চক্র আবার চালু রাখবে। এভাবে
হ্যাঁ, সে তার লাইটিক চক্র সম্পন্ন করে। তো এখানে লাস্টে আসছে ইক্লিপস কাল বলে একটা টার্ম আছে। এটা মানে কি, পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি হওয়ার মধ্যবর্তী সময়কালকে ইক্লিপস কাল বলে। তাহলে পোষক ব্যাকটেরিয়াকে ভাইরাস যখন আক্রমণ করবে, আক্রমণ করার পর থেকে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি না হয়েছে, নতুন পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি না হয়েছে, তখন এই মাঝখানের দশাটাকে আমরা বলবো ইক্লিপস কাল। তাহলে আমরা লাইটিক চক্রকে সবাই বুঝলাম। স্যার আরেকবার যদি একটু ব্রিফ করে বোঝাই দিতেন। আচ্ছা, তাহলে আমি এখানে আবার আরেকটু বোঝাই দিচ্ছি। তার প্রথম ধাপ বলেছিলাম সংযুক্তি। প্রথম ধাপ ছিল সংযুক্তি। সংযুক্তিতে কি হয়েছিল যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে ভাইরাস টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস কি করেছিল, যে তার স্পর্শক তন্তুর যে প্রোটিন এবং ব্যাকটেরিয়ামের কোষপ্রাচীরে থাকা রিসেপ্টর সাইটে থাকা একটা প্রোটিন, এদের মধ্যে একটা সংযুক্তি হয় বা বাইন্ড হয়, যার ফলে ভাইরাস তার স্পর্শক তন্তুর সাহায্যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে দৃঢ়ভাবে আটকে রাখে। 2 নম্বর স্টেপটা হলো কি, যে ফাস্ট ডিএনএ প্রবেশ। এখন কি করবে ভাইরাস, তার লেজ, দণ্ডাকৃতির যে লেজ, সেই লেজটাকে সংকোচন করে, যার ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যেখানে লেগে আছে বা যেখানে আটকে আছে ভাইরাসটা, সে ঠিক জায়গায় ছিদ্র হবে। যার ফলে লেজটা সংকোচন করে, আর সংকোচন করার ফলে ভেতরের যে ডিএনএ, সেই ডিএনএটা, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে চলে আসে, কোষপ্রাচীর ভেদ করে চলে আসে কোথায়, সাইটোপ্লাজমে। এবং ভাইরাসের শূন্য যে দেহটা সেটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরেই থাকবে। এভাবে ভাইরাস তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে পাঠাবে। 3 নম্বর স্টেপ হলো অনুলিপন। 3 ক আর 3 খ হলো অনুলিপন। ভাইরাস তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে পাঠিয়ে দিয়েছে। এখন সাইটোপ্লাজমে থেকে ভাইরাল ডিএনএ কি করবে, ভাইরাল ডিএনএ করবে যে ব্যাকটেরিয়ার একটা এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, সে আরএনএ পলিমারেজ এনজাইমকে প্রথমে আকৃষ্ট করে। আকৃষ্ট করার পর সে কি করবে, একটা এমআরএনএ তৈরি করবে। আর এই এমআরএনএ কিছু প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনগুলো ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, সেই ডিএনএটাকে খন্ড খন্ড করে দেয়। এই যে আমরা এখানে খন্ড খন্ড ব্যাকটেরিয়ার ডিএনএ দেখতে পাচ্ছি। এরপরে কি করবে, ফার্স্ট ডিএনএ আরো কর্তৃত্ব গ্রহণ করবে। যেহেতু ফার্স্ট ডিএনএ এরকম ফার্স্ট ডিএনএ যেহেতু কর্তৃত্ব গ্রহণ করছে ব্যাকটেরিয়া ডিএনএ এর উপর, এখান থেকে আসা যে নিউক্লিওটাইড, সেগুলোর উপরেও সে কর্তৃত্ব নেবে। তারপর ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকা রাইবোসোম, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব কিছুর উপর ভাইরাস ডিএনএ কর্তৃত্ব নেবে। এবং সে কি করবে, ব্যাকটেরিয়ার এই খন্ড খন্ড খন্ডাংশ থেকে খন্ডাংশগুলোকে সে ব্যবহার করবে, এবং ব্যবহার করে রেপ্লিকেশন প্রক্রিয়ায় ভাইরাস ডিএনএ তার নিজস্ব সংখ্যা বৃদ্ধি করবে। এভাবে ভাইরাস ডিএনএ কিন্তু অনেকগুলো হয়ে গেছে এখানে। এবার স্যার এই ব্যাকটেরিয়ার মতো কি মানব দেহকেও আক্রমণ করতে পারে সেম পদ্ধতিতে? প্রসেস এই দুইটাই, ওই লাইটিক চক্র আর একটা আমরা বলছি লাইসোজেনিক চক্র। এখন কোন চক্রের মাধ্যমে এক একটা ভাইরাস এক রকম চক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে বা মানবদেহে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। আচ্ছা, এবারে একটু খেয়াল করো। তো শেষে আমরা বলেছিলাম যে কোড প্রোটিন তৈরি করে। কোড প্রোটিনগুলো তখন কি করবে, যে ভাইরাসের যে বিভিন্ন দেহাংশ, যেমন মাথা, লেজ, স্পাইক, স্পর্শতন্তু, এই সমস্ত জিনিস তৈরি করবে। 4 নম্বর স্টেপ যেহেতু মাথা একটা কোড প্রোটিন থেকে তৈরি হয়েছে, তাহলে মাথার ভিতরে ভাইরাস তার ডিএনএ কে প্রবেশ করাবে। দেন লেজ অংশটা মাথার এক প্রান্তে এসে সংযুক্ত হবে, এবং মাথা এবং লেজের মাঝখানে কলার এসে সংযুক্ত হবে। লেজের শেষ প্রান্তে সংযুক্ত হবে বেস প্লেট, আর বেস প্লেটে বিন্যস্ত হবে স্পর্শতন্তু, স্পাইক। এভাবে নতুন নতুন ভাইরাসগুলো তৈরি হবে। এরপরে 5 নম্বর স্টেপ, যখন নতুন ভাইরাস তৈরি হয়ে গেল, তখন ভাইরাসগুলো কিছু এনজাইম তৈরি করবে। এই এনজাইম ভাইরাসের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে বিগলিত করবে, ফলে কোষপ্রাচীর নষ্ট হয়ে যাবে ব্যাকটেরিয়া। আর ভিতরের থাকা যে ভাইরাসগুলো, নতুন ভাইরাসগুলো, এরা তখন বাইরে বের হয়ে আসবে। আর বাইরে বের হয়ে আসলে এরা আবার নতুন ব্যাকটেরিয়াকে আবার আক্রমণ করবে, এবং আক্রমণ করে এই লাইটিক চক্রটা চলমান রাখবে। বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো লাইসোজেনিক চক্র, 2 নম্বর যে সংখ্যা বৃদ্ধি। তাহলে যে প্রক্রিয়ায় ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশের পর ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ অনুসঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে একত্রিত হয়ে রেপ্লিকেট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষের বিদারণ
বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, তাকে লাইসোজেনিক চক্র বলে। তাহলে আমরা লাইসোজেনিক চক্রে কি দেখব, যে এক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হবে না। তো কোন কোন ভাইরাস এই প্রক্রিয়া অবলম্বন করে? ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ ইত্যাদি ভাইরাস কোলাই ব্যাকটেরিয়া কোষে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। এই ধরনের চক্রে ফাজ ভাইরাস পোষক কোষকে ধ্বংস না করেই সংখ্যা বৃদ্ধি করে থাকে। লাইসোজেনিক চক্রের ধাপগুলো নিম্নরূপ: 1 নম্বর সংযুক্তি, 2 নম্বর অনুপ্রবেশ। তো সংযুক্তি আর অনুপ্রবেশ অনেকটা লাইটিক চক্রের মতোই। হ্যাঁ, সংযুক্তিটা কি হবে? ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ায় কোষ প্রাচীরে সংযুক্তি হয়। অনুপ্রবেশ, ফাজ ভাইরাস পোষক কোষ প্রাচীরকে ছিদ্র করে ডিএনএ অণুকে প্রবেশ করায়। এবার আসবো আমরা লাইসোজেনিক চক্রের 3 নম্বর। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 1 নম্বর, পরেরটা হলো 2 নম্বর। 1 নম্বরটা আমরা এখানে দেখতে পেয়েছি যে ল্যামডা ফাজ কি করেছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দৃঢ়ভাবে সংযুক্ত হয়েছে। 2 নম্বর স্টেপে আমরা দেখেছি যে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র করে যে ফাজ ভাইরাস, সেই ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে পাঠিয়ে দিয়েছে। এরপরে আমরা আসবো 3 নম্বর। 3 নম্বরে আমরা বলছি ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে ভাইরাস ডিএনএ এর সংযুক্তি। 3 নম্বর স্টেপ আমরা এখন আসি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ভাইরাস ডিএনএ যখন ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকে, তখন ব্যাকটেরিয়ার একটা এনজাইম, নিউক্লিয়েজ এনজাইম, এই নিউক্লিয়েজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়ার ডিএনএ কে একটা নির্দিষ্ট জায়গায় কেটে ফেলে। সেই কাটা স্থানে ভাইরাস ডিএনএ তার অংশটা সংযুক্ত করে, এবং সংযুক্ত করার মাধ্যমে পরে আরেকটি এনজাইম, ইন্টিগ্রেজ এনজাইমের সহায়তায় সেটাকে জোড়া লাগিয়ে দেয়, যার ফলে একটা নতুন একটা কম্বিনেশন তৈরি হয় যার নাম প্রোফাজ। প্রোফাজ ইকুয়াল টু ভাইরাল ডিএনএ প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে এইভাবে এই প্রোফাজ অংশটা ব্যাকটেরিয়াতে সুপ্তাবস্থায় থাকে। তাহলে প্রোফাজটা কিভাবে তৈরি হয় সবাই কি বুঝতে পেরেছো? প্রোফাজটা জি স্যার। এবার আমরা আসবো 4 নম্বর স্টেপ, যেটাকে আমরা বলছি প্রতিলিপন। এক্ষেত্রে কি হবে, যে প্রোফাজ যেহেতু ব্যাকটেরিয়া কোষের মধ্যে আছে, এরা ব্যাকটেরিয়া এখন স্যার, দ্বিবিভাজনের হ্যাঁ বলো। লাইটোটিক চক্রে তো মনে হয় ডিএনএটাকে পুরো ধ্বংস করে দেয়, আর প্রোফাজ চক্রে ওটার সাথে মনে হয় একটা কিছু একটা গঠন করে হ্যাঁ, নাকি? ওদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড হয়। যে তোমার ডিএনএও থাকলো, আমার ডিএনএও থাকলো। বুঝতে পেরেছো? মানে ব্যাকটেরিয়া ডিএনএও থাকলো, ভাইরাল ডিএনএও থাকলো, দুটার মিলিত কম্বিনেশন হয়, যেটাকে আমরা বলছি জি স্যার। প্রোফাজ। যেটাকে বলছি আমরা প্রোফাজ। তাহলে প্রোফাজ এখন ব্যাকটেরিয়ার কোষে আছে। এখন এই প্রোফাজ নিয়ে এখন ব্যাকটেরিয়া কি করবে, দ্বিবিভাজনে অংশ নেবে। দ্বিবিভাজন অ্যাজ লাইক অ্যাজ অ্যামাইটোসিস। এক্ষেত্রে কি হবে, যে প্রথমে প্রোফাজের লম্বা হবে, এবং লম্বা হয়ে দুইটা আলাদা আলাদা অংশ হবে, এটার মাঝে একটা খাঁজ তৈরি হবে, এবং যখন দুইটা আলাদা প্রোফাজের খণ্ড তৈরি হয়ে যাবে, তাদের মাঝে কোষপ্রাচীর তৈরি হয়ে যাবে। এইভাবে দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তার কোষের সংখ্যা বৃদ্ধি করবে, এবং প্রত্যেকটা নতুন কোষে প্রোফাজ অংশটা থাকবে। এভাবে কিন্তু ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে, কিন্তু কার কার দেহের ভিতরে আছে? ব্যাকটেরিয়ার কোষের ভিতরে সে আছে। সে কিন্তু বাইরে নিজস্ব সত্তা হিসেবে সে আত্মপ্রকাশ করতে পারছে না। তাহলে এইভাবে কিন্তু প্রতিলিপনের মাধ্যমে বা দ্বিবিভাজনের মাধ্যমে ভাইরাস তার নিজস্ব সংখ্যা বৃদ্ধি করতে পারে। কার দেহের মাধ্যমে? ব্যাকটেরিয়ার দেহের মাধ্যমে। এখানে একটা লাল একটা রেখা দেওয়া আছে, খেয়াল করেছো কিনা সবাই দেখতে পাচ্ছ লাল রেখা? এই লাল রেখার উপরে যে আমরা দেখতে পাচ্ছি, ওখানে এখন কি দেখতে পাচ্ছি, যে এই ভাইরাসটা সে যদি চায় যে আমি এখন লাইটিক চক্রের মাধ্যমে আলাদা হয়ে যাব, লাইটিক চক্রের মাধ্যমে আলাদা হয়ে যাব, সেক্ষেত্রেও সে এটা করতে পারে। লাইটিক চক্রের মাধ্যমে এই ফাজ ভাইরাস আলাদা হতে পারে। সেটা কিভাবে? তখন কি হবে, যে যেকোনো একটা ব্যাকটেরিয়া কোষ, যার ভিতরে প্রোফাজ আছে, সেই প্রোফাজ কি করবে, আলাদা হয়ে যাবে। প্রোফাজ থেকে ভাইরাস ডিএনএটা আলাদা হয়ে যাবে, এবং ব্যাকটেরিয়াস ডিএনএটা আলাদা হয়ে যাবে। এখন কি হবে, আমরা লাইটিক চক্রে যেমন 3, 4, 5 স্টেপগুলো দেখেছিলাম আমরা, যে ভাইরাস ডিএনএ এখন কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএ এর অংশকে খন্ড খন্ড করে দিবে, নষ্ট করে দিবে, কর্তৃত্ব নিবে, এবং ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকা যে অন্যান্য উপাদান, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির উপর কর্তৃত্ব নিয়ে একসময় কি করবে, ভাইরাস ডিএনএ নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে, পরে কোড প্রোটিন তৈরি করবে, আর কোড প্রোটিন তৈরি করে এরকম বিভিন্ন দেহাংশ তৈরি করবে ভাইরাসের, যার ফলে নতুন ফাজ ভাইরাস তৈরি হবে। এবং একসময় ফাজ ভাইরাসগুলো এনজাইম তৈরি করবে, যার ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নষ্ট করবে, এবং নতুন ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটা কিন্তু একবারে লাইটিক চক্রের মতো। তাহলে ল্যামডা ফাজ যদি চায়
যে না আমি লাইটিং চক্রের মাধ্যমে বের হতে পারবো, সে বের হতে পারে। আবার সে যদি চায় না আমরা লাইটিং চক্রের মাধ্যমে বের হবো না, আমরা ব্যাকটেরিয়ার কোষেই থাকবো, সেক্ষেত্রেও সে সেটা করতে পারে। ঠিক আছে, সে দুইটা পন্থায় অবলম্বন করতে পারে। সে যদি লাইটিং চক্র ইচ্ছা করে সে যেতে পারে, যদি সে ইচ্ছা না করে সেক্ষেত্রে আমরা দ্বিবিভাজনের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি দেখাবো। কিন্তু আমরা যখন বর্ণনা করব তখন আমরা দুইটা বলে দেব যে লাইটিং চক্রের প্রবেশ অনেক সময় প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিং চক্রের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি ঘটাতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। এবার আমরা আসবো অর্থনৈতিক গুরুত্ব ভাইরাসের। প্রথমে আসছি আমরা রোগ সৃষ্টি। তো মানুষের রোগ সৃষ্টি কি কি? বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19 ভাইরাল, হেপাটাইটিস প্রভৃতি। উদ্ভিদের রোগগুলো কি? তামাকের মোজাইক রোগ, পেঁপের লিফ কার্ল, গোল আলুর লিফ রোল, ধানের টুংরো রোগ সহ প্রায় 300 উদ্ভিদ রোগ। গৃহপালিত পশুর দেহের রোগ, গরুর বসন্ত, গরু ছাগল মহিষের ফুট অ্যান্ড মাউথ রোগ, কুকুর ও বিড়ালের জলাতঙ্ক ইত্যাদি। তো এই মানুষের রোগ, উদ্ভিদের রোগ, গৃহপালিত পশুর রোগ, এগুলো মনে রাখার জন্য একটা সেন্টেন্স আমি বানিয়েছি, এটা একটু তোমরা মনে রাখতে পারো। যেমন মানুষের রোগ সৃষ্টিতে আমি একটা সেন্টেন্স বানিয়েছি, আইজিপি অফ বিডি আর 3H। আইজিপি মানে হলো ইন্সপেক্টর, জি ফর জেনারেল, পি ফর পুলিশ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ অফ বাংলাদেশ, বিডি ফর বাংলাদেশ আর হাইলি অনারেবল অনেস্ট। এটা হলো যাই হোক, পুলিশ হলো বাংলাদেশ পুলিশের অবস্থা যেমন যাই হোক, আমি তাদের সম্বন্ধেই এই সেন্টেন্সটা বানাইছি। তো আইজিপি মানে হলো আই ফর মানুষের কি রোগ হয়? ইনফ্লুয়েঞ্জা। জি ফর জলাতঙ্ক। পি ফর কি রোগ হয় মানুষের? পোলিও। বি ফর বসন্ত। ডি ফর ডেঙ্গু। তারপরে এইচ ফর হেপাটাইটিস, এইচ ফর হাম, এইচ ফর হারপিস। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অন্তত আমরা মানুষের 7টা রোগ। স্যার এইচআইভিও তো হয়। এইচআইভি ওটা আমরা ভাইরাস হয়, কিন্তু ওটা আসলে রোগের নাম। রোগটার নাম হলো এইডস। এইচআইভি ভাইরাস দ্বারা একটা রোগ হয়, তার নাম কি? এইডস। এইডস কিন্তু আসলে একটা সিনড্রোম, ওটা অনেকগুলো রোগের লক্ষণ। তো যাই হোক, এই শুধু যে আরো অনেকই হয়, আমরা বললামই তো যে মানুষের শুধু কি 7টা রোগ হয়? মানুষের হাজার হাজার ভাইরাস ঘটিত রোগ হয়। তো অন্তত আমরা এই সেন্টেন্সটা জানলে হ্যাঁ পরিচিত 7টা রোগকে আমরা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে? আইজিপি অফ বিডি আর 3H, তাহলে এটার মিনিং কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা এবার আসছি উদ্ভিদের রোগ সৃষ্টিতে বিএমএলটি। বি ফর হলো বাংলাদেশ মেডিকেল অফ লিভার ট্রান্সপ্লান্ট, যদিও এই মেডিকেল বাংলাদেশে নাই, এমনি বানাইছি, বাংলাদেশ মেডিকেল অফ লিভার ট্রান্সপ্লান্ট। বি ফর হলো টমেটোর একটা রোগ হয় যার নাম হলো বুসি স্ট্যান্ড। এম ফর মোজাইক রোগ, তোমরা জানো তামাকের মোজাইক রোগ হয়। লিফ রোল মানে পাতা রোল হয়ে যায়, গোল গোল হয়ে যায়। টি ফর টুমরো। ঠিক আছে, তাহলে এরকম আমরা বিএমএলটি, তাহলে এখন আমরা বিএমএলটি সম্পর্কে একটু জানি। তাহলে আমরা এখানে দেখেছিলাম যে তামাকের মোজাইক মানে এটা হলো এম। তারপর গোল আলু লিফ রোল, এটা ছিল এল। ধানের টুকরো, এটা ছিল টি। এখানে বি বি রোগটা এখানে দেওয়া নাই, বুসিস্ট্যান্ড, এটা টমেটোর হয়, টমেটোর বুসিস্ট্যান্ড রোগটা হয়, এটা এখানে দেওয়া নাই। তো আমরা অন্তত ওই সেন্টেন্সটা জানলে 4টা রোগের নাম আমরা জানতে পারবো। যদিও আমরা জানি প্রায় 300 ভাইরাল রোগ আছে, তার মধ্যে আমরা 4টা রোগের নাম ওই সেন্টেন্সটা আমাদের মনে থাকলে আমরা বলতে পারবো। এবার গৃহপালিত পশুর দেহে আমরা একটা দেখেছিলাম যে ওখানে কি ছিল? বিএফজিকে। বি ফর হলো বাংলাদেশ, তারপর এফ ফর ফেভারিট, জি ফর গেম, আর কে ফর কাবাডি। বাংলাদেশি ফেভারিট গেম কাবাডি। এটা কিন্তু কাকতালীয় ভাবে মিলে গেছে, কারণ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। তো এখন এই বি ফর হলো গরুর বসন্ত, তারপর হলো এফ ফর হলো ফুট অ্যান্ড মাউথ, গরু ছাগল মহিষের ফুট অ্যান্ড মাউথ রোগ হয়। তারপর হলো জি ফর হলো জলাতঙ্ক, কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগ হয়। আর কে ফর হলো ক্ষত রোগ, গরু ছাগল মহিষের এদের খুরাতে ক্ষত রোগ হয়। খুরা, পায়ের যে খুরা, সে খুরাতে ক্ষত রোগ হয়। তাহলে আমরা এই
সেন্টেন্সটা জানা থাকলে আমাদের এগুলো মনে রাখা সহজ হবে। এবার আসবো উপকারী অণুজীব ধ্বংস। আরেকটা উপকারী গুরুত্ব, ফাজ ভাইরাস কিছু উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যেমন জাইমোফাজ ভাইরাস মদ বা অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে দেয়। সায়ানোফাজ ভাইরাস নাইট্রোজেন সংযোজনকারী নীরব সবুজ শৈবালকে এরা ধ্বংস করে দেয়। এবার আসবো মহামারী রোগ সৃষ্টিতে। কিছু কিছু ভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী মহামারী আকার দেখা দিয়েছে। এর মধ্যে হলো এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এরা এক ধরনের আরএনএ ভাইরাস, যার কারণে এইডস রোগটা হয়। বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস বা কমে যাওয়াকে এইডস বলে। এই রোগের ফলে রোগীর অকাল মৃত্যু অবধারিত। আরেকটা মহামারী ভাইরাস, সেটা হলো ইবোলা ভাইরাস। এটি একটি একসূত্রক আরএনএ ভাইরাস, যার আক্রমণে দেহের কোষ ফেটে যায় এবং চোখ, নাক, কান ও গলায় রক্তক্ষরণ হয়। স্পর্শের মাধ্যমেই নতুন ব্যক্তি আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীতে লক্ষণ প্রকাশ পায়। তাহলে ইবোলা ভাইরাসের সুপ্তিকাল 2 থেকে 21 দিন। জিকা ভাইরাস, এটি একটি আরএনএ ভাইরাস, যার বাহক এডিস ইজিপ্টি, এডিস অ্যালবাপিক্টাস মশকি। উগান্ডার ভাষায় জিকা অর্থ ওভারগ্রাউন্ড। এটি ছোঁয়াচে রোগ নয় এবং এর আক্রমণে শরীরে সামান্য জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ও মাথায় ব্যথা, চক্ষু লাল হয়ে যাওয়া, দেহে ফুসকুড়ি ওঠা ইত্যাদি উপসর্গ দেখা যাবে। আবার গর্ভবতী নারীরা যদি এই জিকা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তাহলে নতুন ভূমিষ্ঠ শিশু অপেক্ষিত ছোট এবং অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় যাকে মাইক্রোসেফালি বলে। মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র, আর সেফালন থেকে সেফালি আসছে, মানে মাথা, ছোট মাথা। নিফা ভাইরাস, এটিও একটি আরএনএ ভাইরাস, যার বাহক হলো বাদুড়। কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাস মানব দেহে সংক্রমিত হয়। এই ভাইরাসের আক্রমণে শ্বসন জটিলতায় মানুষ সহ গৃহপালিত পশু পাখি মৃত্যু ঘটে। এবার আসবো আমরা সার্স ভাইরাস। সার্স এর পূর্ণরূপ হলো সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। এটি একটি মারাত্মক ভাইরাস। এই ধরনের ভাইরাসের আক্রমণে সাধারণত শোষণ জটিলতায় মানুষ মৃত্যুবরণ করে। তারপর আরেকটা ভাইরাস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাবটাইপটা হলো H5N1, পুরো নাম হলো হিমাগ্লুটিনিন টাইপ 5 নিউরামিনিডাস টাইপ 1 ভাইরাস। এই ভাইরাসের আক্রমণে হাঁস মুরগিতে বার্ড ফ্লু নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পোল্ট্রি শিল্পকে ধ্বংস করে। এই ভাইরাস দ্বারা মানুষও অতি সহজে আক্রান্ত হয়। SIV, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম সোয়াইন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। ভাইরাসের সাবটাইপ H5N1, H1N1 এর কারণে ঘটে থাকে। তাহলে SIVর সাবটাইপ হলো 2টা। এই ভাইরাস দ্বারা মানুষ ও শূকর আক্রান্ত হতে পারে। এরপর আমরা আসবো চিকুনগুনিয়া ভাইরাস। এটি এর সংক্ষিপ্ত নাম চিকভি। এটি একটি আরএনএ ভাইরাস, যার বাহক এডিস ইজিপ্টি, এডিস অ্যালবাপিক্টাস মশকি। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির 4 থেকে 8 দিনের মধ্যে প্রচন্ড জ্বর, বমি, মাথা ও মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, শরীরে লাল র্যাশ হওয়া, মেরুদণ্ড ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেকের জ্বর কমে গেলেও ব্যথা 3 থেকে 4 মাস পর্যন্ত থাকতে পারে। এছাড়াও হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে এনোজেনিটাল ক্যান্সার ইত্যাদি মারাত্মক রোগ হয়ে থাকে। এনোজেনিটাল মানে জরায়ুর মুখে এই ক্যান্সারটা হয়, মেয়েদের হয় এটা। এমনকি সর্দি জ্বরের জন্য বিভিন্ন প্রকৃতির ভাইরাস দায়ী, যে কারণে এর কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। আমাদের 3 দিন বা 4 দিনের যে সর্দি জ্বরটা হয়, এটা কোন ভাইরাসের কারণে হয়? স্যার হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি এত কি সহজ? তাহলে সবারই হয়েছে। হেপাটাইটিস বি না, কেউ বলতে পারবা? আমাদের 3 থেকে 4 দিনের যে সর্দি জ্বরটা হয়, সেটা কোন ভাইরাসের দ্বারা হয়? ইনফ্লুয়েঞ্জা। সে ভাইরাসটার নাম হলো ইনফ্লুয়েঞ্জা। এবার আসছি আমরা করোনা ভাইরাস। এটি একটি একসূত্রক ও দ্বিতীয় বৃহত্তম আরএনএ ভাইরাস। এই ভাইরাসের কারণে সম্প্রতি কোভিড-19 রোগ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। রোগ প্রকাশের সময়কাল, দেহে প্রবেশের দেহে ভাইরাস প্রবেশের 2 থেকে 14 দিনের মধ্যে, তবে অধিকাংশ ক্ষেত্রে 5 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ প্রকাশিত হয়। অনেক ক্ষেত্রে সংক্রমিত শরীরের কোনো লক্ষণ প্রকাশ পায় না, মানে এটাকে বলা হয় অ্যাসিম্পটোমেটিক।
যাদের লক্ষণ প্রকাশ পায় না তারা হলো অ্যাসিম্পটোমেটিক। এখন হলো যদি বলছি আমরা 14 দিন, কিন্তু অনেকের মধ্যে দেখা গেছে, গবেষণার মধ্যে এখনো দেখা গেছে যে কারো দেহে এই ভাইরাসটা 28 দিন পর্যন্ত থাকতে পারে। প্রাথমিক রোগের লক্ষণ, প্রাথমিক পর্যায় জ্বর, শুকনো কাশি, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি হবে। খাবারে কোনো স্বাদ না পাওয়া, শোষণ স্বল্পতা, শ্বাসকষ্ট ইত্যাদি হওয়া। গুরুতর পর্যায় নিউমোনিয়া, একাধিক অঙ্গের বৈকল্য, এমনকি মৃত্যু হতে পারে। এই রোগ যেভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু ও কথার সময় নির্গত জলকণার মাধ্যমে, ড্রপলেট। তাই রোগী থেকে কমপক্ষে 3 ফুট বা 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বা ভাইরাস রয়েছে এমন কিছুতে হাত দেওয়ার পর সে হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করলে, ধূলিকণার মাধ্যমে, বাতাসে এবং পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমেও এই ভাইরাস কিছুটা ছড়াতে পারে। প্রতিরোধে করণীয়: সন্দেহভাজন বা নিশ্চিত রোগবাহী ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, জনসমাগম এড়িয়ে চলা, সম্ভব হলে ঘরে থাকা, অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ না করা, হাঁচি, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা বা টিস্যু, রুমাল হাতের কোনোই ব্যবহার করা, উন্নত মানের মাস্ক ব্যবহার করা যাতে 40% পর্যন্ত সংক্রমণ কমাতে পারে, বারবার সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়া, গণপরিবহন ও লিফট ব্যবহার না করা। চিকিৎসা: এই ভাইরাস বিরোধী সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো স্বীকৃত হয় নাই, তবে বিভিন্ন উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। যেমন জ্বরের জন্য দেওয়া হয় প্যারাসিটামল আর অক্সিজেন। স্যার, মেইন জিনিসটাই তো বলেন এখানে যে মাস্ক পরিধান করতে হবে। ও আচ্ছা, এখানে দেওয়া হয় নাই, থ্যাংক ইউ। আর এটা হলো কি যে প্রতিরোধে এটাও আমরা বলতে পারি যে মাস্ক, মাস্ক আমরা ব্যবহার করতে পারি, যে N95 মাস্ক সবচেয়ে ভালো। এছাড়াও সার্জিক্যাল মাস্কটাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, ওটা ইনপুট করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো চিকিৎসা। এক্ষেত্রে আমরা কি বলবো যে এই ভাইরাস বিরোধী সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো স্বীকৃত হয় নাই, তবে বিভিন্ন উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যেমন প্যারাসিটামল, অক্সিজেন। প্যারাসিটামল হলো জ্বর বা শরীর ব্যথার জন্য আমরা দিব। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেলে তখন অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার করতে হবে। এছাড়াও কিছু গবেষণাধীন ওষুধ ভালো ফল পাওয়া গেছে, যেমন এভিগ্যান, রেমডেসিভির, ফ্যাভিপিরাভির ইত্যাদি। মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। সম্প্রতি এ রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, তাই ভ্যাকসিন গ্রহণ করাই হলো এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। ভাইরাসের উপকারী গুরুত্ব: প্রতিষেধক তৈরি, বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা তৈরি করা যায়। বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে, কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে। জেনেটিক প্রকৌশল, জিনতত্ত্বীয় ও আণবিক জীববিদ্যা বিষয়ক বিভিন্ন পরীক্ষামূলক গবেষণায়। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে, ব্যাকটেরিওফাজ মানুষের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। পোকামাকড় দমনে, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, একে পতঙ্গ নাশক হিসেবে প্রয়োগ করা হয়। ফুলের সৌন্দর্য বৃদ্ধি, হ্যাঁ, লাল টিউলিপ ফুল, এটা দেখতে অনেক সুন্দর। এই ফুলের পাপড়িতে কিছু ভাইরাস আছে, এই ভাইরাস অ্যাটাক করে, যার ফলে ফুলের পাপড়িতে লম্বা সাদা দাগ সৃষ্টি হয়, এবং এই ধরনের ফুলকে তখন আমরা বলবো ব্রোকেন টিউলিপ, এবং যার ফলে ফুলের সৌন্দর্য এবং মূল্যবান বেড়ে যায়। তো নিউজিল্যান্ডের একটা শহর অকল্যান্ড, সেই অকল্যান্ডে টিউলিপ ফুলের বিশাল বাগান আছে, ওই বাগানে এই ধরনের ব্রোকেন টিউলিপ দেখা যায়। জৈবিক নিয়ন্ত্রণে, অস্ট্রেলিয়ায় ফসল বিনষ্টকারী খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়। বিবর্তন সংক্রান্ত গবেষণায় ভাইরাসে একই সঙ্গে জীব ও জ্বরের বৈশিষ্ট্য থাকায় জৈব বিবর্তন সংক্রান্ত গবেষণায় এর গুরুত্ব অপরিসীম। এ হলো উপকারী ভূমিকা। এবার আমরা আসবো ভাইরাস সম্পর্কিত কয়েকটা টার্ম। প্রথমে আমরা আসবো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসটা হলো কি, যে আগে কোনো একটা ভাইরাসের পোষক দেহ ছিল, আদি একটা পোষক ছিল, পরে এটা অন্য কোনো প্রাণীতে এরা আবাস গড়ে তুলেছে। হ্যাঁ, এই ধরনের ভাইরাসকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস, যেমন HIV, সার্স, নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস। আমরা জানি করোনা ভাইরাসের আগের পোষক কে ছিল? বাদুড়। হ্যাঁ, বর্তমানে আমরা মানুষ। তাহলে এরকম যে ভাইরাস গুলো আছে, এখানে যেগুলো আছে সেগুলো আছে, আরো কিছু থাকতে পারে যারা ইমার্জিং ভাইরাস হিসেবে কাজ করে। আগে পোষক দেহ অন্য ছিল, এখন মানুষ বা অন্য প্রাণী তাদের পোষক দেহ হয়েছে। ভেরিয়ন, নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন
সম্পূর্ণ ভাইরাস কণা হলো ভিরিয়ন। হ্যাঁ, এবার আসবো নিউক্লিক অ্যাসিড সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস। তাহলে নিউক্লিক অ্যাসিডও কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা গঠিত। তাহলে আমরা বলতে পারি নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা গঠিত একটি পূর্ণাঙ্গ সংক্রমণক্ষম ভাইরাসকে আমরা বলবো ভিরিয়ন। আর যদি সংক্রমণ ক্ষমতাহীন হয় তাহলে তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। ভিরোয়েডস এটা কিন্তু ভাইরাস না, একে আমরা বলবো একসূত্র বৃত্তাকার আরএনএ অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণ ক্ষুদ্র। ভিরোয়েডস শুধু উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। প্রিয়ন্স এটাও ভাইরাস না, এটা হলো সংক্রামক প্রোটিন ফাইব্রিল, আর এটি নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ। হ্যাঁ, শুধু প্রোটিন আবরণ থাকবে বা প্রোটিন ফাইব্রিল থাকবে, কিন্তু কোনো ডিএনএ বা আরএনএ থাকবে না। প্রিয়ন্স যে রোগগুলো তৈরি করে, যেমন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুরু রোগ, ভেড়া ও ছাগলে স্ক্র্যাপি রোগ, গরুর ম্যাটকাও রোগ ইত্যাদি রোগ তৈরি করে। তাহলে এখানে ভিরিয়ন আর নিউক্লিক অ্যাসিড এটাকে পূর্ণাঙ্গ ভাইরাস বলবো। ভিরোয়েডস এবং প্রিয়ন্স এরা পূর্ণাঙ্গ ভাইরাস না, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাসের কিছু অংশ এরা ধারণ করে। আচ্ছা, এখন 2.5 মিনিট মতো সময় আছে, কারোর সমস্যা থাকলে বলো। যেমন আমি এখন যে স্লাইডটা বের করেছি, এখানে প্লাজমা থেরাপি বলে একটা কথা আছে। কেউ কি প্লাজমা থেরাপি সম্পর্কে জানো? জানলে বলো, না জানলেও বলে দিচ্ছি। প্লাজমা থেরাপি নাম শুনেছো কখনো? জি স্যার। কি জিনিস এটা? স্যার এই যে করোনা ভাইরাসে আপনার প্লাজমা থেরাপি দেওয়া হলো রক্ত থেকে কেন দেওয়া হয়? আসলে অ্যান্টিবডি তৈরি করার জন্য। হ্যাঁ, অ্যান্টিবডি অলরেডি থাকেই। মনে করো যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল ভালো হয়ে গেছে, তাহলে দেখা গেল যে যারা ভালো হয়ে গেছে তাদের অবশ্যই ভাইরাসের বিরুদ্ধে তার প্লাজমা কিছু অ্যান্টিবডি তৈরি করেছে। এখন এই যারা আবার পরে হয়তো কেউ নতুন আক্রান্ত হয়েছে, হ্যাঁ, এখন নতুন আক্রান্ত যারা হয়েছে তাদের দেহে, হ্যাঁ, এই যদি আমরা এই অ্যান্টিবডি, যারা ভালো হয়েছে তাদের দেহতে যদি আমরা প্লাজমা থেরাপির মাধ্যমে আমরা যদি অ্যান্টিবডি গুলো, হ্যাঁ, নতুন আক্রান্ত ব্যক্তির দেহে দিতে পারি, তাহলে দেখা গেল নতুন আক্রান্ত ব্যক্তি দ্রুত আরোগ্য লাভ করছে। কারণ সেই অ্যান্টিবডি গুলো যদি তার শরীরে ম্যাচ করে, তাহলে ওই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। আর আরেকটা ব্যাপার, যে ভ্যাকসিন, আমরা যে বর্তমানে ভ্যাকসিন আমরা অনেকে হয়তো নিয়েছে, তোমাদের বাবা মা বা আরো আমাদের আত্মীয়-স্বজন অনেকে নিচ্ছে। তো এখন এই ভ্যাকসিন নিলেও দেখা গেল যে পরবর্তীতে আবার ভাইরাস দ্বারা আক্রান্ত আমরা হতে পারি। তো ভ্যাকসিন নিয়ে আমাদের লাভ কি? লাভ আছে। কারণ ভ্যাকসিন নিলে দেখা যাবে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হবে। কারণ অ্যান্টিবডি তৈরি হয়ে আমি কিন্তু যদি ভালো আছি, কিন্তু আমি আবার নতুন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি নতুন ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হব, আমার শরীরে কিন্তু অ্যান্টিবডি আছে, যার ফলে ভাইরাসগুলো আমার দেহে সেরকম ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। আমার হয়তো আহ, যারা নতুন আক্রান্ত, হ্যাঁ, তারা কি হবে, 3 দিন 4 দিনের সর্দি কাশি হয়ে ভালো হয়ে যাবে। তাদের হয়তো নিউমোনিয়া বা শ্বাসকষ্ট ইত্যাদি হবে না। বুঝছো? তাহলে ভ্যাকসিন নেওয়ার এটাই সুবিধা। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে ভয়াবহতাটা একটু কম হয়। তো এই হলো তাহলে আজকের ক্লাস। আর সময় বেশি নাই। যারা চ্যাট বক্সে নাম লেখো নাই, রোল লেখো নাই, লিখে দাও। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।